স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিসের সাথে আছি তাহিয়া, রুবাইয়াত, অপলা। দর্শকের ট্যাক্স সিজন চলছে, অঙ্কের কত শত হিসেব নিকেশ আপনাকে মিলাতে হচ্ছে, আর সেই কাজকে একটু সহজ করে দিতে আমাদের নিয়মিত এই আয়োজন। আমরা আজকে ট্যাক্স নিয়ে আলোচনা করব। আলোচনায় গুরুত্ব পাবে স্টুডেন্ট ট্যাক্স ক্রেডিট, স্ট্যান্ডার্ড ডিডাকশন, মাল্টি স্টেট ট্যাক্স রিটার্ন এবং গিফট ট্যাক্সের রুলস এবং রেগুলেশন সহ আরও নানাবিধ বিষয়। এছাড়াও কিভাবে আসলে কোন কোন দিকগুলোর দিকে একটু বাড়তি মনোযোগ দিলে আপনি বেশি বেশি ট্যাক্স রিফান্ড পাবেন সেটাও থাকছে আমাদের আলোচনায়। আলোচনার জন্য এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিপিএ জাকির চৌধুরী। জাকির চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারাও কিন্তু যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে টেলিফোন নাম্বার দেখতে পাচ্ছেন, টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ, সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, চাইলে সেখানেও যুক্ত হতে পারেন। আপনার যে কোনো মতামত আপনি টিভিএন নিউজ নেটওয়ার্ককে জানাতে পারেন। আর ট্যাক্স সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সাথে উপস্থিত বিশেষজ্ঞ অতিথি। আলোচনা শুরু করতে চাই। জাকির চৌধুরী, অনেকগুলো বিষয় আপনার কাছে জানার আছে, তবে যেটি আজকের আমি শিরোনাম ঠিক করেছি যে কিভাবে ট্যাক্স রিফান্ড বেশি পাওয়া যাবে, এটা দিয়ে শুরু করতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। সো ট্যাক্স রিফান্ডটা কিভাবে বেশি পাওয়া যায়? সো ট্যাক্স রিফান্ড কিভাবে কাজ করে? যেমন আপনার ইনকাম আছে, ইনকাম থেকে কিছু ডিডাকশন সরকার অ্যালাউ করে আপনাকে নেয়ার জন্য। তারপরে যে ইনকামটা থাকবে বা অ্যামাউন্টটা থাকবে ওটাকে বলা হয় ট্যাক্সেবল ইনকাম। এই ট্যাক্সেবল ইনকামের উপরেই কিন্তু ট্যাক্স রেট অ্যাপ্লাই হয়, দেন ইট ক্যালকুলেটস দ্য ট্যাক্স অ্যামাউন্ট, রাইট? সো এখন যদি কম ট্যাক্স পে করতে চান তাহলে আপনার প্রথম কাজ হবে ওই ট্যাক্সেবল ইনকামকে কমায় নিয়ে আসা, রাইট? সো আপনি ট্যাক্সেবল ইনকামকে কীভাবে কমাবেন? ওই যে এলিজিবল ডিডাকশন যেগুলো আছে ওইগুলো আপনি অ্যাপ্লাই করবেন। ওয়ান অফ দ্য এলিজিবল ডিডাকশন উড বি লাইক আপনার যারা হোম কেয়ারে কাজ করতেছেন, যদি কেয়ার গিভার এবং কেয়ার প্রোভাইডার যদি সেম অ্যাড্রেসে থাকেন তাহলে ইউ আর অ্যালাউড টু টেক দিস ডিডাকশন। সো এইটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো ডিডাকশন যদি আর কোনো কিছু থেকে থাকে তাহলে ওটা অ্যাপ্লাই করবেন। দেন ইট কামস লাইক আপনার ডিফারেন্ট টাইপস অফ ক্রেডিট, রাইট? আপনার ট্যাক্সটা ক্যালকুলেট হওয়ার পরে তখন দেখবে যে আইআরএস আপনি কি কোনো ধরনের ক্রেডিটের জন্য এলিজিবল কি না। যদি ক্রেডিটের জন্য এলিজিবল হন তাহলে আপনার ট্যাক্সের অ্যামাউন্টটা কিন্তু কমে যাবে অথবা ট্যাক্স লাইবিলিটিটা কমে যাবে। ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ দ্য ক্রেডিট উড বি আপনার চাইল্ড ইন্ডিপেন্ডেন্সি ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আর একটা হবে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, রাইট? সো চাইল্ড ট্যাক্স ক্রেডিট অ্যাপ্লাই করে প্রতিটা বাচ্চার জন্য কিন্তু $2,000 করে ক্লেম করতে পারেন বা পেতে পারেন প্রতিটা বাচ্চার জন্য। আর আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটের জন্য ম্যাক্সিমাম $7,830 কিন্তু তারা ক্লেম করতে পারেন। এরপরে আরও কিছু ক্রেডিট আছে, যেমন স্টুডেন্ট ট্যাক্স ক্রেডিট, যাদের বাচ্চা কাচ্চা কলেজে যাচ্ছেন বা টিউশন পে করতেছেন ইত্যাদি। সবগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। বাট ওভারঅল যে আপনি যে কোয়েশ্চন করছেন যে কীভাবে আসলে ট্যাক্স কম দেওয়া যায়, এক হলো ডিডাকশন অ্যাপ্লাই করা, সেকেন্ড হলো অল এলিজিবল ক্রেডিট। আরও দুই একটা ক্রেডিট আছে, যেমন কেউ যদি ইলেকট্রিক ভেহিকুল কিনে থাকেন লাইক টেসলা, তারা কিন্তু এটা এনার্জি ট্যাক্স ক্রেডিট নিতে পারেন। অথবা কারো যদি বাসায় সৌরবিদ্যুৎ, যেটাকে আমরা সোলার বলি, এটার জন্য কিন্তু ক্রেডিট নিতে পারেন। সো টু আনসার ইউর কোয়েশ্চন, অথবা দর্শকের যদি কারো থেকে থাকে যে কীভাবে ট্যাক্স কম পে করবেন, দুইটা মেথড। একটা হলো অল এলিজিবিলিটি ডিডাকশন আপনি অ্যাপ্লাই করবেন, অ্যান্ড দেন ইউ উইল সি লাইক আপনি কোন কোন ধরনের ক্রেডিটের জন্য আপনি এলিজিবল। Take advantage of all of those credit. স্টুডেন্ট ট্যাক্স ক্রেডিট নিয়ে একটু কথা বলতে চাই। কি পরিমাণ ট্যাক্স মানে ক্রেডিট আসলে পাওয়া যেতে পারে টিউশন ফিসের উপরে? সো লেটস সে একজন ট্যাক্স পেয়ারের ডিপেন্ডেন্ট, তারা কলেজে যাচ্ছেন, তাদের কোনো ইনকাম নাই, যার কারণে তারা স্টিল ডিপেন্ডেন্ট, রাইট? এখন এটার জন্য তাদের কলেজের টিউশন ফিটা পে করা লাগতেছে, রাইট? সো এইটার জন্য যে টিউশন ফি তারা পে করতেছেন, এটার জন্য দুই ধরনের ক্রেডিট তারা ক্লেম করতে পারেন। এখন শুধুমাত্র এই ক্রেডিটটা যে শুধুমাত্র ডিপেন্ডেন্টের জন্য অ্যাপ্লাই হবে এটা না, এটা ট্যাক্স পেয়ার যে ট্যাক্স করবেন উনিও যদি কলেজে যান, টিউশন যদি পে করে থাকেন, উনিও কিন্তু এই ক্রেডিটটা অ্যাপ্লাই করতে পারেন। অথবা ওনার ওয়াইফ যদি কলেজে যায় এবং টিউশন পে করে থাকেন তাহলে এই ক্রেডিট অ্যাপ্লাই করতে পারেন। এখন ক্রেডিটটা আসলে কি? দেয়ার আর টু ডিফারেন্ট টাইপস অফ ক্রেডিট। একটা হলো কি আমেরিকান অপরচুনিটি ক্রেডিট, আর একটা হলো যেমন আপনার লাইফ টাইম লার্নিং ক্রেডিট, রাইট? সো আমেরিকান অপরচুনিটি ক্রেডিটটা আসলে কাদেরকে দেওয়া হয়, রাইট? সো আমেরিকান অপরচুনিটি ক্রেডিটটা দেওয়া হয় ফার্স্ট 4 ইয়ার অফ দ্য কলেজ, রাইট? আপনি যখন কলেজে যাবেন, সো বিবিএ হোক বা অন্য কোনো ডিগ্রি হোক, ইন জেনারেল এটা 4 বছর লাগে শেষ হইতে। কারো যদি 4 বছরের উপরে লাগে, উপরের যে বেশি লাগছে ওইটার জন্য কিন্তু এই আমেরিকান অপরচুনিটি ক্রেডিট পাবে না, অনলি
ফার্স্ট 4 ইয়ার্স অফ দ্য কলেজ তারা কিন্তু এই আমেরিকান অপরচুনিটি ক্রেডিট অ্যাপ্লাই করতে পারেন এবং এই আমেরিকান অপরচুনিটি ক্রেডিট অ্যাপ্লাই করে তারা $2,500 কিন্তু এই আমেরিকান অপরচুনিটি ক্রেডিটটা তারা ক্লেম করতে পারে তাদের ট্যাক্স রিটার্ন এজ এ স্টুডেন্ট ট্যাক্স ক্রেডিট। এই 2025 সাল বা মানে $2,500 মধ্যে $1,000 উড বি রিফান্ডেবল। এই $1,000 তাদেরকে রিফান্ড দেওয়া হবে নো ম্যাটার হোয়াট, তাদের ট্যাক্স লাইবিলিটি থাকুক আর না থাকুক। এখন আপনার কোয়েশ্চন হতে পারে যে এই এক্সপেন্সটা যে তারা পে করতেছে এটা কি শুধুমাত্র টিউশনের জন্য নাকি অন্য কিছুর জন্য? হোয়াট অ্যাবাউট লাইক তাদের বুক রাইট অথবা সাপ্লাই তাদের যেটা ম্যান্ডেটরি, এটাও কিন্তু এলিজিবল এক্সপেন্সেস। তো যারাই আপনার ডিপেন্ডেন্ট নিজে অথবা স্পাউস যদি কলেজে যান, টিউশন পে করে থাকেন, বুক কিনে থাকেন, সাপ্লাই কিনে থাকেন, ওই কস্টটা কিন্তু তারা দেখাতে পারবে তাদের ট্যাক্স রিটার্নে। যে ক্রেডিটটা তারা অ্যাপ্লাই করবে সেই ক্রেডিটের নাম হলো আমেরিকান অপরচুনিটি ক্রেডিট। এই ক্রেডিটটা অ্যাপ্লাই করে তারা $2,500 পর্যন্ত ক্রেডিট পেতে পারে। এর মধ্যে $1,000 হবে রিফান্ডেবল নো ম্যাটার হোয়াট, রাইট? সো একটা হলো গিয়ে আপনার ফার্স্ট 4 ইয়ার্স অফ কলেজ, রাইট? সো এখন অন্য ডিফারেন্ট টাইপস অফ পিপল হতে পারে, যেমন উনি মেবি 30 years old, 35 years old, কাজ করতেছেন 10 years, 12 years ওর মেবি 2 years। এখন উনি কাজ করতে করতে দেখতেছেন যে এমন একটা কোর্স অথবা এমন একটা যদি আপনার সাবজেক্ট যদি উনি যদি আরেকটু বেশি পড়াশোনা করেন, আরেকটু যদি কন্টিনিউ এডুকেশন নেন, তাহলে হয়তো বা জবের ক্ষেত্রে ওনার মানে কোয়ালিফিকেশনটা বাড়বে, ওনার প্রমোশনটা হবে। ইটস বেসিক্যালি জাস্ট লাইক মানে ডিগ্রি যে হতে হবে এরকম না, রাইট? ইট কুড বি লাইক এনি টাইপস অফ ভোকেশনাল কোর্স, বা যদি কেউ যদি সিপিএ পড়তে চান, মেডিকেলে পড়তে চান, ইউএসএমএলই, তারপরে সিপিএর জন্য সিপিএ রিভি কোর্স, অল দোজ কিন্তু এক্সপেন্স কিন্তু তারাও কিন্তু তাদের ট্যাক্স রিটার্নে দেখাতে পারেন। এবং এই ট্যাক্স রিটার্নে দেখানোর জন্য এটা উইথিন 4 ইয়ার্সে কোনো রুল নাই। সো আফটার 4 ইয়ার্স লাইফ লং। এখন কেউ যদি মনে করেন আপনার পিএইচডিও করতে চান, ওইটার জন্য যে এক্সপেন্স আছে বা বুক ম্যাটেরিয়ালস কিনতেছেন, তারাও কিন্তু এই ক্রেডিটে অ্যাপ্লাই করতে পারেন। সো ফার্স্ট 4 ইয়ার্স হবে আমেরিকান অপরচুনিটি ক্রেডিট। আফটার 4 ইয়ার্স ডাজ নট ম্যাটার উনি কি ডিগ্রি করতেছেন কি না, ডাজেন্ট রিয়েলি ম্যাটার। তারা কিন্তু সেকেন্ড যে ক্রেডিট এলিজিবল ক্রেডিট আছে সেটা হলো লাইফ টাইম লার্নিং ক্রেডিট। এর জন্য বলা হয়েছে এটা লাইফ টাইম, রাইট? দেয়ার ইজ নো বাউন্ডারি, রাইট? এই লাইফ টাইম লার্নিং ক্রেডিটে তারা কিন্তু আপনার $2,000 পর্যন্ত এই ক্রেডিটটা পেতে পারে। আনফর্চুনেটলি নাথিং ইজ রিফান্ডেবল, বাট তাদের যদি কোনো ট্যাক্স লাইবিলিটি থেকে থাকে তারা কিন্তু এই $2,000 কিন্তু তারা ট্যাক্স ক্রেডিট পেয়ে তাদের লাইবিলিটিটা কমাতে পারে। সো টেকনিক্যালি যদি কেউ ফেডারেলকে দেয়া লাগে $5,000, এই ক্ষেত্রে $5,000 না দিয়ে উনি অনলি $3,000 দেবেন, বিকজ ওনার $2,000 হবে লাইফ টাইম লার্নিং ক্রেডিট। কোর্স কুড বি এনিথিং লাইক MBA, like MS, Masters, different types of course, or maybe PhD, anything. There is no boundary. Or maybe like আপনার অবসর সময়ে আপনি you are retired, right? So you want to do something else, and then you also take some courses. You can also get this credit. So there is এগুলো হলো কি আপনার স্টুডেন্টদের জন্য ট্যাক্স ক্রেডিট, তারা তাদের ট্যাক্স রিটার্নে নিতে পারে। করার পরেও যদি কেউ হচ্ছে কোনো কোর্স করে সেই ক্ষেত্রেও আসলে তিনি এক্স্যাক্টলি। F1 স্টুডেন্টদের জন্য কি তারা যে টিউশনটা পে করছেন সেটার জন্য কি তারা কোনো রকম কোনো ট্যাক্স ক্রেডিট পাবেন কিনা? Correct, exactly. They will be able to get the tax credit as well. Either American Opportunity Credit অথবা Lifetime Learning Credit based on if they are in the within, তারা যদি প্রথম 4 বছরের মধ্যে থাকেন তাহলে আমেরিকান অপরচুনিটি ক্রেডিট পাবেন, আর যদি না হয় তাহলে তারা লাইফ টাইম লার্নিং ক্রেডিট পাবেন। আমাদের সঙ্গে টেলিফোনে অনেকে যুক্ত আছেন, সোশ্যাল মিডিয়াতে অনেকে যুক্ত আছেন, আমরা চেষ্টা করব সবার প্রশ্নের উত্তর দেবার। প্রথমে টেলিফোন নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। ব্যাপারে আমার দুই ছেলে, এক ছেলে হচ্ছে আন্ডার 15 আর এক ছেলে হচ্ছে আপনার এই জানুয়ারিতে মানে 18 হচ্ছে। তাহলে কি আমি ওই বড় ছেলের জন্য কোনো ক্রেডিট পাবো না পরে ক্লেম করা মানে হবে না? আপনি কি সেকেন্ড বেবির কথা বলতেছেন যে 2025 সালের জানুয়ারিতে জন্ম হয়েছে? না, আমার সেকেন্ড ফার্স্ট ওয়ান লাইক ওর 18 হয়ে গেছে মানে 25 সালে আর কি এই জানুয়ারিতে। সো লাইক ওর জন্য কোনো ক্রেডিট পাবো কিনা ওর যদি আমি ক্লেম করি?
থ্যাংক ইউ সো মাচ আপনার কোয়েশ্চেনের জন্য। দ্যাটস এ গ্রেট কোয়েশ্চেন। সো ওনার কোয়েশ্চেন ছিল 18 ইয়ার্স হয়ে গেছে, এই জানুয়ারিতে উনি কোনো ক্রেডিট পাবেন কিনা। ইউজুয়ালি বাচ্চাদের জন্য, যাদের বাচ্চাদের ট্যাক্স রিটার্নে থাকেন, তারা দুই ধরনের ক্রেডিট পান। একটা হলো চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আর একটা হলো কি আপনার আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট। এখন এই চাইল্ড ট্যাক্স ক্রেডিটের বয়সের একটা সীমা আছে, যেটা হলো আপনার 17 ইয়ার্সের নিচে হতে হবে চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাওয়ার জন্য, আর আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট পাওয়ার জন্য 19 ইয়ার্স। আর আর্ন ইনকামের একটা বেটার বেনিফিট আছে, যেমন আপনার 19 ইয়ার্সের উপরে যদি কেউ হয়ে থাকে আর উনি যদি ফুল টাইম স্টুডেন্ট থাকেন, তাহলে ওই বয়স সীমা কিন্তু 24 বছর পর্যন্ত কিন্তু তারা আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটটা পেতে পারেন। সো ওনার ক্ষেত্রে উনি চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা পাবেন না, বিকজ বয়সটা 17-এর উপরে হয়ে গেছে, বাট উনি ডেফিনেটলি আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটটা পাবেন। আমরা আরো একটি টেলিফোন নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, আমি এবছর নতুন বাড়ি কিনেছি। এখন আমি নতুন বাড়ি কিনেছি, আমার অর্ধেক মানে হাফ 1 মিলিয়নের একটু নিচে আমি অর্ধেক ক্যাশ দিছি, অর্ধেক লোন নিছি। আমি কি কোনো রিফান্ড পাবো নতুন বাড়ি হিসেবে, ব্র্যান্ড নিউ বাড়ি হিসেবে? ওই বাড়িটা কি সিঙ্গেল ফ্যামিলি নাকি মাল্টি ফ্যামিলি? সিঙ্গেল ফ্যামিলি, লং আইল্যান্ডে। আপনি কি নিজে থাকতেছেন নাকি রেন্ট দিয়ে দিয়েছেন? শুধু আমি একা আর আমার ফ্যামিলি। রাইট, ওকে। তার মানে আপনি ওই বাড়িতে থাকতেছেন, রাইট? জি জি। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অ্যানাদার গ্রেট কোয়েশ্চেন। সো এটা উনি বলতেছেন যেমন উনি বাড়ি কিনছেন, এখন বাড়ির রিলেটেড কী কী বেনিফিট আছে। সো এই বাড়িটা যদি আপনার রেন্টাল প্রপার্টি হতো, অথবা যদি 2 ফ্যামিলি হতো, একটা ইউনিটে উনি থাকতেছেন, আরেকটা ইউনিটে লাইক ভাড়া দিয়ে দিয়েছেন, এই ক্ষেত্রে 25,000 পর্যন্ত কিন্তু একটা রেন্টাল লসের বেনিফিটটা কিন্তু পাওয়া যায় বা ক্লেম করা যায় এজ এ হোম ওনার হিসেবে অন দেয়ার ট্যাক্স রিটার্ন। নাও যেহেতু ওনার লগে প্রাইমারি রেসিডেন্ট, এটা রেন্টাল না, সো সেই ক্ষেত্রে উনি কিন্তু ওই 25,000-এর হোম ওনার যে রেন্টাল লসের ওই বেনিফিটটা পাবেন না। হাউ এভার, যেহেতু উনি লং আইল্যান্ডের, রাইট, সো ওনার তো কী আছে, সো বাড়িটা হওয়ার পরে পরবর্তীতে ওনার প্রপার্টি ট্যাক্স, রাইট, দেন ওনার মর্গেজ আছে, ইন্টারেস্ট যেটা দেয়া লাগতেছে প্রতি মাসে, এই দুইটা এক্সপেন্স কিন্তু উনি ওনার ট্যাক্স রিটার্নে দেখাতে পারবেন। হাউএভার ওই দুইটা দেখাতে গেলে ওনাকে আইটেমাইজ ট্যাক্স রিটার্ন করতে হবে, যেটা স্ট্যান্ডার্ড ডিডাকশন নিতে পারবেন না। সো টেকনিক্যালি আপনি সিট উইথ ইউর সিপিএ অথবা ট্যাক্স প্রফেশনাল অ্যান্ড শো আপনি কত ডলার প্রপার্টি ট্যাক্স দিতেছেন অথবা মর্গেজ ইন্টারেস্ট দিচ্ছেন। যদি দেখা যায় যে আপনার এই দুইটা ইউজ করে আদার এক্সপেন্সেসটা অ্যাড করার পরে যদি আপনার আইটেমাইজ ডিডাকশনটা বেশি হয়, সেই ক্ষেত্রে আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন অ্যাপ্লাই না করে আপনি স্ট্যান্ডার্ড আইটেমাইজ ডিডাকশনটা ক্লেম করবেন, সো দ্যাট ইউ উইল বি গেটিং বেনিফিট অন ইউর ট্যাক্স রিটার্ন। হাউএভার রেগুলার যে রেন্টাল প্রপার্টি থেকে যে $25,000 হোম ওনার রেন্টাল লসের যে বেনিফিটটা, আনফর্চুনেটলি আপনি সেটা পাবেন না। আমার মনে হয় যে দর্শক স্পষ্ট হয়েছেন। তার প্রশ্নের উত্তরে আমরা আলোচনায় ফিরতে চাই। স্ট্যান্ডার্ড ডিডাকশন সম্পর্কে জানবো, এটি আসলে কি? সো স্ট্যান্ডার্ড ডিডাকশন হলো একটা সাধারণ বিযোজন, রাইট? সাধারণ বিযোজন আসলে কাকে দেয়া হয়? সাধারণ বিযোজন, এই বিযোজনটা সবাইকে দেয়া হয়, এবং এই জিনিসটা আসলে কি, এটা হলো কি, যেমন আপনার আমরা যদি সহজ ভাষায় বলি, আমরা যদি বলি এটা ট্যাক্স ফ্রি ইনকাম। সো কীভাবে ট্যাক্স ফ্রি ইনকাম? সে ফর এক্সাম্পল আপনি W2-তে কাজ করতেছেন এবং আপনি সিঙ্গেল, রাইট? আপনার W2-তে এন্ড অফ দ্য ইয়ারের পরে $10,000 ইনকাম হয়েছে, রাইট? সো আর ইউ রিকোয়ার্ড টু ফাইল এ ট্যাক্স রিটার্ন? নো, বিকজ সাধারণ বিযোজন হলো কি আপনার $14,600 হলো ফর 2024 ট্যাক্স রিটার্নে। সো এরপর মানে হলো সরকার ভাবতেছে যে একজন মানুষ চলতে গেলে এই মিনিমাম ইনকামটা তার লাগবে, সো এটাকে জীবন ধারণের জন্য লাগবে দেখে এটার উপরে কোনো ট্যাক্স করতেছে না তারা, যারা W2-তে কাজ করে থাকে, রাইট? সো এর কারণে আপনি যে $10,000 রুজি করতেছিলেন, এই 10,000 যেহেতু 14,600 নিচে, যার কারণে আপনাকে কোনো ট্যাক্স করতে হবে এরকম না, বিকজ ইউ আর নট রিকোয়ার্ড টু ফাইল ট্যাক্স রিটার্ন, এবং ইউর ইনকামটা ইজ এ নন ট্যাক্সেবল। এখন আপনি যদি ট্যাক্স রিটার্ন করেন, তাহলে ফেডারেলকে যে ট্যাক্স দিচ্ছেন ওটা কিন্তু আপনার রিফান্ড হিসেবে চলে আসবে। সো এটা হলো গিয়ে আপনার সিঙ্গেলের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন, মিনিং হলো যে নন ট্যাক্সেবল ইনকাম। এটা আপনার নো ম্যাটার হোয়াট, যত ইনকাম থাকুক না কেন, ওই ইনকাম থেকে ওই ইনকামটা আপনার ডিডাকশন হয়ে যাবে। সো সেম এক্সাম্পল যদি আপনার কথা বলি, যেমন আপনি $10,000 রুজি না করে আপনি যদি $20,000 রুজি করেন লাস্ট ইয়ারে, তার মানে আপনার অনলি ট্যাক্সেবল ইনকাম হলো গিয়ে যে 20,000 - 14,600, হুইচ ইজ $5,400
$5,400, রাইট? সো এই $5,400 হলো গিয়ে আপনার ট্যাক্সেবল ইনকাম, আর বাকি যেটা ছিল মানে নন ট্যাক্সেবল ইনকাম। না এখন এই অ্যামাউন্টটা মেরিট ফাইলিং জয়েন্টলি, আপনি ছিলেন সিঙ্গেল, সো আপনার জন্য 14,600 পর্যন্ত নন ট্যাক্সেবল, রাইট? সেকেন্ড, যে মেরিট ফাইলিং জয়েন্টলি যদি কেউ হন তাহলে হলো গিয়ে আপনার $29,200। মিনিং হলো তাদের ইনকাম যদি $29,200 উপরে যায়, অনলি যে এক্সট্রা যে যাবে ওইটা হলো গিয়ে ট্যাক্সেবল ইনকাম। মিনিং আরেকটা যদি সহজ ভাষা বলতে চাই, যে মেরিট ফাইলিং জয়েন্টলি যারা W2-তে কাজ করতেছেন তাদের ট্যাক্স দেওয়া লাগবে না আপ আনটিল ইনকাম অফ $29,200 পর্যন্ত ইনকামের উপরে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, সো হুইচ ইজ এ ট্যাক্স ফ্রি। এর নিচে যদি কোনো ইনকাম থাকে ট্যাক্স রিটার্ন করা লাগবে না, ইটস নট এ রিকোয়ার্ড। এর উপরে যদি থাকে ইনকাম, যেটা এক্সট্রা যেটা থাকবে ওইটার উপরে শুধুমাত্র ট্যাক্স দেওয়া লাগবে, রাইট? এখন যদি বলি আমরা হেড অফ হাউস হোল্ড যারা আছেন তারা হলো কি আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন হলো $21,900। সেম কনসেপ্ট অ্যাপ্লাইজ। $21,900 উপরে যদি তাদের ইনকাম থাকে তাহলে তারা ট্যাক্স রিটার্ন করতে হবে মাস্ট, আর যদি নিচে তাকে করা লাগবে না, বাট করলে ট্যাক্স বেনিফিটটা পাওয়া যাবে, রাইট? এখন কোয়েশ্চন অনেকে বলতে পারে এই স্ট্যান্ডার্ড ডিডাকশনটা এটা মানে আপনার কিসের উপরে ভিত্তি করে? অফকোর্স এটা ট্যাক্স ফাইলিং স্ট্যাটাসের উপরে ভিত্তি করে। সিঙ্গেল হলে একটা অ্যামাউন্ট, মেরিট ফাইলিং জয়েন্টলি হলে আরেকটা অ্যামাউন্ট, আরেকটা হলে হেড অফ হাউস। এটা কি ডিপেন্ডস করে লাইক কে কোন ধরনের কাজ করতেছে, কে কোন অফিসিয়াল, কে কোন গভর্নমেন্ট? অ্যাবসলিউটলি না, ইট ইজ সেম রুল ফর এভরিওয়ান। আপনার প্রেসিডেন্ট ট্রাম্পের সেম রুল, আমাদের সেম রুল, মানে কাজ যারা মনে করেন আপনার নর্মাল যারা কাজ করতেছেন সবার জন্য সেম রুল, উবার ট্যাক্সি যারা চালাচ্ছেন সবার জন্য সেম রুল। এই স্ট্যান্ডার্ড ডিডাকশন, যার কারণে এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ফর এভরিওয়ান, বুঝছেন? নাও এখন এই ডিডাকশনটা যদি আপনি ক্লেম করতে চান তাহলে এই ইনকামটা আপনার অটোমেটিকলি আপনাকে দেয়া হয়, রাইট? সো আপনি ইউ ক্যান ক্লেম অন ইউর ট্যাক্স রিটার্ন। সো যদি বলেন যে স্ট্যান্ডার্ড ডিডাকশনটা কি, স্ট্যান্ডার্ড ডিডাকশন একটা প্রি ট্যাক্স মানি বেসড অন ইউর ফাইলিং স্ট্যাটাস, আপনার ফাইলিং স্ট্যাটাসের উপরে নির্ভর করে এই অ্যামাউন্টটা কোনো ট্যাক্স দেওয়া লাগে না। আমরা একটু সোশ্যাল মিডিয়া থেকে প্রশ্ন নেই। ফাতেমা তুবা, তিনি বলছেন তার প্রথম বেবির বয়স 2 বছর, সেকেন্ড বেবি 8 মাস বয়স, জুন 2024-এ জন্ম হয়েছে, তাকে কি ট্যাক্সে অ্যাড করতে পারবেন কিনা? ভেরি গ্রেট কোয়েশ্চন। সো ট্যাক্স অথবা IRS বলে যে আপনার ডিসেম্বর 31, 11:59, তার মানে 1 মিনিট পরে কিন্তু মানে নিউ ইয়ার হয়ে যাবে, রাইট? অথবা পরবর্তীতে হয়ে যাবে। যদি ডিসেম্বর 31 11:59-এও যদি কোনো বেবি জন্মগ্রহণ করে, ওই বেবিকে তারা কনসিডার করে ফর ফুল ইয়ার। মিনিং হলো এই বেবিকে আপনার ট্যাক্স রিটার্নে ফুল ইয়ারের জন্য দেখাতে পারবেন। এবং গুড নিউজ, অনেকে বলেন যে অনলি ফর 1 মিনিট এই বেবির জন্য আমি $2,000 করে চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবো, বিকজ অফ ফুল ইয়ারের মতো কাউন্ট হবে। এরই সাথে সাথে উনি আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটটা একটা বেবির জন্য যেটা ছিল 2টা বেবির জন্য অলমোস্ট লাইক এ ডাবল। সো উইদিন 1 মিনিটের এফেক্ট, লাইক মনে করেন আপনার ট্যাক্স ওয়াইজ হিউজ বেনিফিট হয়ে যায়। এই ক্ষেত্রে উনি বলতেছেন যে ওনার বয়স হচ্ছে 8 মান্থ। সো ডেফিনেটলি আপনি 2024 সালে ওই নিউ বর্ন বেবিকে দেখাবেন এবং আপনি ইউ উইল গেট লাইক এ চাইল্ড ট্যাক্স ক্রেডিট এবং আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট ফর দিস বেবি। অর্থাৎ জানুয়ারি মাসে যাদের জন্ম তাদেরকে অ্যাড করা যাবে না, আফটার ডিসেম্বর 31। আফটার ডিসেম্বর 31 যদি কেউ যদি 1 AM নাইটেও যদি হয়, দ্যাটস কনসিডার ফর দ্য নেক্সট ইয়ার। আমার মনে হয় যে ফাতেমা তুনবা তিনি স্পষ্ট হয়েছেন। আচ্ছা, ট্রিজম লোপেজ তিনি বলছেন যে ক্যান 2 people claim rental loss if both own same property? Another great question. আমরা এটা দেখি যেমন আপনার পার্টনারশিপে আমরা বিজনেস করি, পার্টনারশিপে রিয়েল এস্টেট ওন করি। ইয়াস, যদি দুজনের নাম থাকে আপনার প্রপার্টিতে তাহলে দুজনই কিন্তু আপনার মানে পোরশন লাইক মানে এক্সপেন্সেস তাদের ট্যাক্স রিটার্নে দেখাতে পারেন। লাইক সে ফর এক্সাম্পল লাইক মানে ইন্স্যুরেন্স দুজনে স্প্লিট করে দিতে পারেন, মর্গেজ ইন্টারেস্ট দুজনে স্প্লিট করে দিতে পারেন, রিপেয়ার দুজনে স্প্লিট করে দিতে পারেন, লাইক মনে করেন আপনার ক্লিনিং, তারপরে হলো রিপেয়ার, con addition bill, water bill, everyone can like make it as a like half can report on their tax return as a rental loss, another half can report as a rental loss. So answer is yes, both can. Okay. But the amount cannot be double, it has to be half. Okay. আমি আরো একটা টেলিফোন নিয়ে আসি। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। দর্শক টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্নটি করতে হবে। দর্শক কে আছেন সাথে, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্নটি করতে হবে।
হাত বলবো? হ্যালো, জি জি। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে আপনার কথা। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোলার ইনস্টলেশন করলে আপনার কি কি ক্রেডিট পাওয়া যায়, এবং সোলার সিস্টেমটা যদি আপনি শুধু পারচেজ করে ফেলেন, নট লিজ, নট ফাইন্যান্সড, তাহলে কি কি ক্রেডিট পাওয়া যায়? That's a great question. I like your question. So, solar energy credit is one of the credit. যে credit apply করে আমরা আগে বলছিলাম কিভাবে রিফান্ডটা বাড়ানো যায় অথবা আপনার ট্যাক্স লাইবিলিটিটা কমানো যায়। সো এই সোলারটা কিভাবে কাজ করে? সে ফর এক্সাম্পল আপনি আপনার বাসাতে আপনি সোলার এনার্জিটা লাগাইছেন, রাইট? ইট হ্যাজ টু বি ওন, মিনিং হলো যে মানে এটাকে আপনি ওন করতে হবে, ইট ক্যান নট বি লিজ। লিজ যদি কেউ দিয়ে দেয় তাহলে, অথবা ইটস কাইন্ড অফ লাইক এ রেন্টের মতো, এই রেন্টের জন্য বা লিজের জন্য কিন্তু এই ক্রেডিটটা বা সোলার এনার্জি ক্রেডিট কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। এটা মিনিং হলো আপনি ওন করতে হবে না। এখন এই অ্যামাউন্টটা যে আপনি যে ওন করবেন, কিভাবে ওন করবেন? টু ওয়ে। ওয়ান ওয়ে হলো গিয়ে মানে আপনি ক্যাশ অথবা ডলার পে করে দিয়েছেন, ইউ ওন ইট, অর ইউ হ্যাভ এ মর্গেজ অন ইট, রাইট? সেম থিং লাইক ইউর কার, সেম থিং লাইক ইউর হাউস, রাইট? ইউ হ্যাভ এ মর্গেজ অন ইট। সো এই সোলার যদি মর্গেজ দিয়ে অথবা ক্যাশ দিয়েও যদি এটা করে থাকেন তাহলে উনি ওন করেন, তাদের জন্য কিন্তু এই সোলার এনার্জি ক্রেডিটটা অ্যাপ্লিকেবল। এবং সোলার এনার্জি ক্রেডিটটা বলা হয়েছে যেমন আপনার যত ডলার খরচ করবেন এত 32%। সো $100 খরচ করলে আপনি ক্রেডিট পাবেন ম্যাক্সিমাম $32। এবং মানে যদি একটা বছরে যদি আপনার এটা এই ক্রেডিটটা হলো আপনার নন রিফান্ডেবল, মিনিং হলো যে যদি কোনো ট্যাক্স লাইবিলিটি থাকে না তাহলে এই ক্রেডিটটা কিন্তু অ্যাপ্লাই হয় না, বা আপনি ইউ ক্যান নট অ্যাপ্লাই দ্যাট ক্রেডিট ইভেন দো ইউ গট দিস ক্রেডিট, বাট দ্যাট ক্রেডিট ডাজেন্ট হেল্প। এই ক্রেডিটটা আপনার হেল্প করে না। বাট গুড থিং হলো এটাকে আবার ক্যারি ফরওয়ার্ড করা যায়। যেমন এই বছরে আপনার ইনকামে ট্যাক্স লাইবিলিটি নাই, নেক্সট ইয়ারে ইয়োর ইনকাম গান আপ এবং আপনার ট্যাক্স লাইবিলিটি আছে, ইউ ক্যান অ্যাপ্লাই দ্যাট ক্রেডিট ফর দ্য নেক্সট ইয়ার এজ ওয়েল। সো এই ক্রেডিটটা অ্যাপ্লাই করলে ওই যে ট্যাক্স লাইবিলিটিটা কমে যাবে, আপনার ট্যাক্স দেনাটা কমবে অথবা ট্যাক্স রিফান্ডটা বেড়ে যাবে। আরেকটি টেলিফোন নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আমার একটা প্রশ্ন ছিল। আমি জামাইকা থেকে চাকরি বলছি। সেটা হচ্ছে যে আমার ওয়াইফ জব করে না, আমি একা জব করি। আমার একটা বাচ্চা আছে 18 বছরের উপরে। এখন আমার প্রশ্ন হচ্ছে ট্যাক্স ফাইলের ক্ষেত্রে সেপারেট ট্যাক্স ফাইল আমি বেশি মানে বেনিফিট পাবো, আর ট্যাক্স ফাইল জয়েন্টলি করলে আমি বেনিফিট পাবো? খুব কমন কোশ্চেন কাপলদের জন্য। Thank you. Another great question. I love this question. So question হলো যেমন আপনার সেপারেট ভাবে করবেন কিনা আপনি কম্বাইন করবেন কিনা। সো এটার আনসারের ক্ষেত্রে সে ফর এক্সাম্পল লাইক আপনার আইআরএস বলে যে আপনার মানে ডিভোর্স না হওয়ার আগেও যদি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তারা মিউচুয়ালি এগ্রি হয়ে বলে যে আপনি আপনার ট্যাক্স নিয়ে ডিল করবেন, আমি আমার ট্যাক্স নিয়ে ডিল করব, এই ক্ষেত্রে তাদের যে স্ট্যাটাসটা ইউজ করতে পারেন সেটাকে বলা হয় মেরিড ফাইলিং সেপারেটলি। এখন অনেকে বলে যে সেপারেটলি করতে ডাজ ইট মিন দ্যাট আমার যে সেপারেশন হয়ে গেছে বা ডিভোর্স হয়ে গেছে? নট নেসেসারিলি আপনার এটা হওয়া লাগবে না, শুধুমাত্র ট্যাক্সের জন্য, তবে আইআরএস এটা অ্যালাউ করে, রাইট? নাও এইটা হলো গিয়ে আপনার একটা ওয়ে, আপনি দেখেন ডু যে মেরিট ফাইলিং সেপারেটলি। নাও কোয়েশ্চন উনি বলছেন যে এটা করলে ওনার লাভ হবে কিনা। আনফর্চুনেটলি মেরিট ফাইলিং সেপারেটলি হলো গিয়ে ওয়ান অফ দ্য লিস্ট অ্যাডভান্টেজ হলো গিয়ে যতগুলো বেনিফিট আছে সব থেকে কম কিন্তু অ্যালাউ করে মেরিট ফাইলিং সেপারেটলি স্ট্যাটাসে। এখন মেরিট ফাইলিং জয়েন্টলি যেটা কম্বাইন যেটা, এটা হলো গিয়ে মোস্ট অ্যাডভান্টেজ এবং মোস্ট ফেভারেবল, যেটাতে অনেক ক্রেডিট আছে, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আর্ন ইনকাম ক্রেডিট, ট্যাক্স ক্রেডিট, এভরিথিং কিন্তু আপনার পাওয়া যায়। সো মেরিট ফাইলিং জয়েন্টলি হবে তাদের জন্য মোস্ট ফেভারেবল। হাউএভার আমরা যেটা বলতেছিলাম আইআরএস বলে যে মেরিট ফাইলিং সেপারেটলি করার জন্য কিছু ক্ষেত্রে কিছু প্রফেশনাল আছে তারা এই ক্ষেত্রে করে কি, যেমন আপনার হেড অফ হাউস হোল্ড স্ট্যাটাসটা ইউজ করে ফেলে, হুইচ ইজ টোটালি রং। আপনি আইআরএস এর রুল অনুযায়ী যতক্ষণ পর্যন্ত আপনারা ডিভোর্স অথবা ইন প্রসেস অফ লিগাল সেপারেশন অর মেবি লাইক আপনারা একটা হাজব্যান্ড এক জায়গাতে থাকতেছেন, আরেকজন আরেক বাসাতে থাকতেছেন, এইরকম যদি কোনো সিচুয়েশন না হয় ততক্ষণ পর্যন্ত আপনি হেড অফ হাউস হোল্ড স্ট্যাটাসটা ইউজ করতে পারবেন না। আর হেড অফ হাউস হোল্ড যদি স্ট্যাটাসটা ইউজ করেন তাহলে হিউজ ট্যাক্স বেনিফিট পাওয়া যায়, বিকজ হলো গিয়ে হেড অফ হাউস হোল্ডে উনি বেবি থাকে এজ এ ডিপেন্ডেন্ট, তখন তারা চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট পান। যদি এই ধরনের সিচুয়েশন হয়ে থাকে তাহলে মেরিট মানে সেপারেট ট্যাক্স রিটার্ন হেড অফ হাউস হোল্ড দিয়ে তারা করতে পারে। আর যদি এরকম সিচুয়েশন না হয়, স্টিল একসাথে থাকতেছেন, দেয়ার ইজ নো ডিভোর্স, দেয়ার ইজ নো সেপারেশন, এই ক্ষেত্রে যদি হেড অফ হাউস হোল্ডটা ইউজ করে তাহলে 100%
100% রং, আইআরএস যদি 1 বছর 2 বছর 3 বছর পরে যদি এটা ফিগার আউট করে তাহলে যে রিফান্ডটা দেবে এভরিথিং হ্যাজ টু পে ব্যাক। সো এটাকে লিগাল ওয়াইজ আপনারা মেক শিওর করবেন এবং পে অ্যাটেনশন করবেন যে আপনারা কী করতেছেন, এটার কনসিকুয়েন্সটা কী হতে পারে। বাট এগেইন আইআরএস বলে যে মেরিট থাকা অবস্থায় আপনারা মেরিট ফাইলিং সেপারেটলি ট্যাক্স রিটার্ন করতে পারবেন, হুইচ ইজ লিগালি। জি, আরও দুজন আছেন আমাদের সঙ্গে টেলিফোন নিয়ে আসতে চাই। দর্শক প্রথমে কি আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মিসবা। আমি হচ্ছে গত বছরে হচ্ছে অ্যাসাইলাম ক্লেম করে এখানে, তো আমার সোশ্যালটা আসছে হচ্ছে রিসেন্টলি কয়েকদিন আগে, এবং আমার ওয়াইফ হচ্ছে বর্তমানে H1B স্ট্যাটাসে আছে, এবং আমাদের একটা বাচ্চা হয়েছে গত সেপ্টেম্বরে, তার বয়স এখন 4 মাস। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যে ট্যাক্স ফাইল করব আমরা কি মানে একসাথে করব নাকি আলাদা আলাদা সেপারেটলি করব? কারণ টেকনিক্যালি কিন্তু গত বছর আমি কোনো কাজ করি নাই, যেহেতু আমার সোশ্যাল ছিল না, বাট আমার ব্যাংকে কিছু ট্রানজাকশনও হয়েছে, ওইটা নিয়েও আমি একটু চিন্তা করতেছি আর কি, যে আমরা কি একসাথে করাটা ঠিক হবে নাকি? থ্যাংক ইউ, দ্যাটস অ্যানাদার গ্রেট কোয়েশ্চন। লাইক আপনার সোশ্যাল সিকিউরিটি কিছুদিন আগে পাইছেন, আই অ্যাজিউম ইট ইজ 2025। যদি 2025-এ যদি উনি সোশ্যাল সিকিউরিটি পান, তার মানে এর আগে কোনো সোশ্যাল সিকিউরিটি ছিল না, সো উনি ট্যাক্স রিটার্নে কোনো ইনকাম দেখাতে মানে নট লিগালি বাধ্য, বিকজ টেকনিক্যালি দেয়ার ইজ নো ইনকাম। হাউএভার যদি সোশ্যাল সিকিউরিটি রিসেন্টলি পাইছেন বলতে আমরা যদি মনে করি নভেম্বরে অথবা ডিসেম্বরে পাইছেন, দ্যাট মিনস 1 মান্থ অথবা 2 মান্থের ইনকাম উনি চাইলে দেখাতে পারে, রাইট? সো ওনার স্ট্রেট কোয়েশ্চনটা ছিল যে ওনারা কি জয়েন্টলি করবেন নাকি সেপারেটলি করবেন, বিকজ অফ ওনার ইনকামটা দেখাবেন কি না দেখাবেন। সো হাউ দ্য ট্যাক্স রুল ওয়ার্ক, রাইট? সো ট্যাক্স রুল যখনই আপনি ম্যারিড থাকবেন, আপনি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, মিনিং হলো কি কম্বাইন ইনকাম, ডাজ নট ম্যাটার কার ইনকাম আছে, এটা কি শুধুমাত্র হাজব্যান্ডের ইনকাম নাকি শুধুমাত্র ওয়াইফের ইনকাম, ওর শুধুমাত্র দুজনের কি মানে কিছু কিছু ইনকাম আছে কিনা। যখনই আপনি ম্যারিড ফাইলিং জয়েন্টলি করবেন, ইট কুড বি সিনারিও অনলি হাজব্যান্ডের ইনকাম, বাট স্টিল ইট ইজ এ ম্যারিড ফাইলিং জয়েন্টলি ট্যাক্স রিটার্ন, or could be only wifeর ইনকাম, but still it is considered as a married filing jointly income, or could be both. So ওনার ক্ষেত্রে হলো যেমন মানে ওনার ওয়াইফের আই অ্যাজিউম শি হ্যাজ সাম ইনকাম, এই ক্ষেত্রে ওনারা জয়েন্ট ট্যাক্স রিটার্ন করবে এবং বেবিটাকে ওনাদের ডিপেন্ডেন্ট হিসাবে দেখাবে। আই হোপ দ্যাট আই আনসার দ্যাট কোয়েশ্চন। হাজব্যান্ড ওয়াইফ দুজনের স্ট্যাটাস যদি আলাদা হয়, মানে ইমিগ্রেশনের স্ট্যাটাস যদি আলাদা হয়, সেই ক্ষেত্রে দুজন কম্বাইন্ড ভাবে করতে পারবেন। Another great question. So ট্যাক্সের ক্ষেত্রে আমরা যখন দেখি যেমন আপনার রেসিডেন্ট ট্যাক্স আর নন রেসিডেন্ট ট্যাক্স, রাইট? সো অনেকে একটু আপনার কনফিউশন হয় যে রেসিডেন্ট বলতে আমরা বুঝাই গ্রিন কার্ড, রাইট? বিকজ গ্রিন কার্ডকে বলা হয় রেসিডেন্ট কার্ড, রাইট? বাট ট্যাক্সের ক্ষেত্রে এই রেসিডেন্ট মানে এই গ্রিন কার্ড না। আচ্ছা, ট্যাক্সের ক্ষেত্রে রেসিডেন্ট মানে হলো কি আপনার সার্টেন নাম্বার অফ ইয়ার্স ইন এ ইয়ার আপনি ইউএসএতে আসেন কি না, আপনি রিগার্ডলেস অফ ইমিগ্রেশন স্ট্যাটাস, রাইট? এনিথিং কুড বি ইয়োর, রাইট? বাট আপনি যে প্রেজেন্ট ইউএসএতে আসিলেন কি না ইন এ ইয়ার সার্টেন নাম্বার অফ ইয়ার্স যদি থাকেন, তাহলে কিন্তু আপনি রেসিডেন্ট ম্যাট করেন, রাইট? ফর ট্যাক্স পারপাস, নট দ্য লিগাল পারপাস। সো যখনই আপনি রেসিডেন্ট ম্যাট করেন, তখন ওই যে ইমিগ্রেশন পারপাস ডাজ নট ম্যাটার কে আছে না আছে, আপনি রেসিডেন্ট ইনকাম ট্যাক্স রিটার্নটা করবেন। এই ক্ষেত্রে আপনার ওয়াইফ থাকুক ডিফারেন্ট ক্যাটাগরি, ডাজেন্ট ম্যাটার, আপনার ইভেন বেবি থাকুক ডিফারেন্ট ক্যাটাগরি, ডাজেন্ট ম্যাটার, বিকজ ইমিগ্রেশন is not related for the tax return. বুঝাইতে পারছি? So for tax return এর ক্ষেত্রে দুজন কম্বাইন হয়ে ট্যাক্স রিটার্ন করবে। যদি নাম্বার অফ ইয়ার্স তারা এই দেশে থাকে, it will be considered as a resident tax return without mentioning anything their immigration status. যখনই ট্যাক্স রিটার্ন করবেন, মানে there is no question that immigration statusটা ওনারা কি সিটিজেন, তারপরে রেসিডেন্স ইত্যাদি ইত্যাদি। জি, আরো একটি টেলিফোন নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম, আমি জেরিন বলতেছি। আমার সমস্যা হলো আপু, আমি ট্যাক্স ফাইল করতে গিয়ে আমার এখন ফেডারেল রে উল্টা টাকা দিতে হচ্ছে। সিস্টেমটা হলো আমি চাকরি করছি, আমার টাকা আসছে আপনার 34,000 টাকা, আর আমার হাজবেন্ডের আসছে 24,000 টাকা। আমাদের কোনো ছোট বেবি নাই। এখন আমি যে হোম কেয়ারে কাজ করি, সেখানে কাজ করার পরিপ্রেক্ষিতে আমার টাকা আসছে ওইখানে 20,400 টাকা, আর অন্য জায়গায় সিকিউরিটি জব করতাম, সেখানে আসছে 12,000 টাকা। বুঝছেন, এই হলো আমার ইনকাম। যে হোম কেয়ারের
হোম কেয়ারে যে ইনকাম করতেছেন এটা কার জন্য করতেছেন? এটা কি সেম অ্যাড্রেসে কারোর জন্য করতেছেন নাকি ডিফারেন্ট অ্যাড্রেসে? না না, ডিফারেন্ট অ্যাড্রেসে ডিফারেন্ট লোক। গট ইট, ওকে। হ্যাঁ, বলতে থাকেন আপনার। এখন হলো আমাকে বলতেছে যে আপনাকে এখন $2000 ফেডারেল গভর্নমেন্টকে 2070 টাকা রিটার্ন করতে হবে। ওকে ওকে, সো আপনার কোয়েশ্চনটা কি বলতে পারেন আমাকে? লাইক মানে কোশ্চেন হলো যে আমি এখন টাকা রিটার্ন কেন দিব? আমাকে হোম কেয়াররা ওই যে ফেডারেলের টাকা কাটে নাই কি নি বলতেছে, আমি বুঝতেছি না। সো ওকে, সো আই মিন আই ক্যান আনসার দ্যাট কোয়েশ্চন। লাইক ওকে, টাকা অথবা ডলার কেন দিতে হবে? বিকজ আপনার ইনকাম আছে। এখন কোয়েশ্চন হলো যেমন আপনার W2 তে ট্যাক্স খাটলো না কেন, রাইট? সে ফর এক্সাম্পল আপনার W2 তে ট্যাক্স খাটতো, তখন কিন্তু আপনি প্রতি সপ্তাহে যে অ্যামাউন্টটা পেতেন সেই অ্যামাউন্ট পেতেন না, কিন্তু আপনি কিন্তু এর থেকে কম পেতেন। সো টেকনিক্যালি পার পেচেকে কিন্তু আপনি যে ট্যাক্সটা খেটে নেওয়ার কথা ছিল এর থেকে এই অ্যামাউন্টটা কিন্তু আপনার পকেটে ঢুকে গেছে, রাইট? নাও যেহেতু এটা ঢুকে গেছে আপনার পকেটে, ট্যাক্স দেওয়া হয় না, এখন আপনাকে পে ব্যাক করতে হবে। নাও যখন আমরা ট্যাক্স রিটার্ন করি এন্ড অফ দ্য ইয়ারে, যখন যা দেওয়া লাগে যদি অ্যামাউন্টটা সিমস লাইক এ বিগ, বাট এই অ্যামাউন্টটা কিন্তু যদি আগে থেকে দিতেন তাহলে পার চেকে কিন্তু ডিভাইডেড করে একটা সার্টেন অ্যামাউন্ট কিন্তু নিয়ে যেত। সো আমি জানি আপুর পেইনটা হলো যে মানে এখন বেশি দেওয়া লাগতেছে, বাট টেকনিক্যালি সেম অ্যামাউন্টটা কিন্তু দেওয়া লাগতো যদি পার চেকে নিত। জি, আমার মনে হয় দর্শক স্পষ্ট হয়েছেন, আরো অনেকেই যুক্ত আছেন, চেষ্টা করব সবার প্রশ্নের উত্তর দেবার। তবে একটি বিরতির সময় হয়ে গেছে, দর্শক সঙ্গেই থাকবেন, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি টিভিএন অ্যানালাইসিসে। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, ফেসবুক টিভিএন 24 লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানে যুক্ত হতে পারেন। ট্যাক্স নিয়ে আমরা আলোচনা করছি। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার সাথে আজকে স্টুডিওতে রয়েছেন সিপিএ জাকির চৌধুরী। বিরতির পর আবারও স্বাগত জাকির চৌধুরী। অনেক কিছু আপনার কাছে জানার আছে, তার আগে একটু সোশ্যাল মিডিয়া থেকে প্রশ্ন নিতে চাই। ট্রিজম লোপেজ তিনি বলছেন, হোয়াট ডিডাকশন আর অ্যাভেলেবল ফর 1099 ওয়ার্ক ফ্রম হোম অফিস? That's a great question. So 1099 ওয়ার্কার যারা, দে আর কনসিডার এজ ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, এবং ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর যখনই হবেন তখন সার্টেন এক্সপেন্সেস আপনারা ট্যাক্স রিটার্নে ডিডাকশন হিসেবে নিতে পারেন। সে ফর এক্সাম্পল আপনি যদি যেই জায়গাতে গিয়ে কাজ করেন, কমিউট এক্সপেন্স হতে পারে, যে আপনি মিল যেটা খাচ্ছেন ওটা, মেবি হতে পারে কোনো স্পেশাল ড্রেস নিতে হচ্ছে ওই কাজের জন্য, আপনি ডিডাকশন নিতে পারেন। মেবি লাইক আপনার ইন্স্যুরেন্স, অল দোজ থিংস কিন্তু এক্সপেন্সেস। মেবি সাপ্লাইজ, আপনার ওই কাজ পারফর্ম করতে আপনার সাপ্লাইজ লাগছে, মেবি লাইক অ্যাডভার্টাইজিং করা লাগতেছে, অল দোজ বেনিফিট কিন্তু অথবা ডিডাকশন কিন্তু আপনার নিতে পারেন। এট দ্য সেম টাইম যদি মনে করেন কেউ কিছুদিন অফিসে গিয়ে কাজ করে, সপ্তাহে 2 দিন অফিসে গিয়ে কাজ করে, আর বাকি 3 দিন মেবি বাসা থেকে কাজ করে, রাইট? সো বাসাতে কিন্তু উনি কিন্তু লাইক আপনার একটা ডিজাইন, একটা প্লেস শুধুমাত্র রেখে দিচ্ছেন যে এইটা শুধুমাত্র আমার এই বিজনেসের জন্য। এইখানে হয়তো বা কোনো ক্লায়েন্ট আসতেছে, ফোন কল নিতেছেন, ক্লায়েন্টের সাথে মিট করতেছেন, বেসিক্যালি অল দ্য মিটিং ইজ এই প্লেস থেকে হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু হোম অফিস ডিডাকশন যেটাকে বলে, যে একটা প্লেসের বাসাতে আপনি অফিস করে এই কাজটা করতেছেন, এর জন্য হোম অফিস ডিডাকশন হিসেবে একটা ডিডাকশনও তারা নিতে পারে। সো ইটস বেনিফিট টু ওয়ে। কাজে যাওয়ার সময় যে এক্সপেন্সগুলো আছে ইনক্লুডিং মিল, স্পেশাল কাগজ, এরই সাথে সাথে যদি বাসা থেকে করে থাকেন তাহলে হোম অফিস ডিডাকশনটাও তারা তাদের ট্যাক্স রিটার্নে ক্লেম করতে পারে। আরও একটু টেলিফোনে আসতে চাই, দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আমার ছেলে স্টিমুলাস চেক পায় নাই। আমার ছেলের নাম কামরান হোসেন বাবু। স্টিমুলাস চেক পায় নাই, আমরা আনতে পারি নাই, সেইটা কি করা যায়? কোন বছরের স্টিমুলাস চেক? 2021 সালের নাকি 2020 সালের? হ্যাঁ, করোনার সময় যেটা দেশে ওই 1400 টাকা। Right, okay, so 1400 একটাও সে পায় নাই। Got it, okay. So 2020 সালে কিন্তু আপনার স্টিমুলাস ছিল নাম্বার 1 এবং নাম্বার 2, এবং 2021 সালে হলো কি থার্ড স্টিমুলাস চেক। সো নাম্বার 1 and 2 যেহেতু 2020 সালের, আমরা যখনই দেখি যেমন আইআরএস এর কাছ থেকে কোনো রিফান্ড আমরা ক্লেম করি, তখন কিন্তু 3 বছরের পিছনে গেলে কিন্তু আর আইআরএস রিফান্ড দেয় না, ইভেন দো you are eligible but you cannot get it because of the law. But 2021, so এর কারণে 2020 সালে যদি কেউ স্টিমুলাস চেক না পেয়ে থাকে, গান, you cannot do anything. 2021 এটা there is still chance আছে, কেননা ডেডলাইন হলো গিয়ে আপনার এপ্রিলের 15 তারিখ, রাইট? এটা ক্লেম করার জন্য। এখন কিভাবে ক্লেম করবেন? আই অ্যাজিউম ওনার ট্যাক্স রিটার্ন উনি 2023 সালে উনি করে যদি থেকে থাকেন, তাহলে আইআরএস ওনার ট্যাক্স সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিয়ে দেখবে যে ওই
3 নম্বর স্টিমুলাস চেক ওনাকে দেয়া হয়েছিল কিনা, না দেয়া গেলে ওরা ভলেন্টারিলি ভাবে তারা কিন্তু এই জানুয়ারির 31 তারিখের আগে কিন্তু তাদেরকে থার্ড স্টিমুলাস চেকটা দিয়ে দিচ্ছে। কোনো একটা কারণে যদি জানুয়ারি 31-এর ভিতরে যদি উনি চেকটা না পেয়ে থাকেন, তাহলে ওনার ক্ষেত্রে একটা অপশন উঠবে এপ্রিল 15 তারিখের আগে ওই 2021 সালের ট্যাক্স রিটার্নটা করে নেয়। যখনই 2021 সালের ট্যাক্স রিটার্ন করবেন, তখন ওই স্টিমুলাস চেকটা উনি ক্লেম করবেন ওনার ট্যাক্স রিটার্নে এবং উনি এটা পেয়ে যাবেন। সো তার জন্য ওনার জন্য ডেডলাইন হবে এপ্রিল 15 তারিখের আগে ওই ট্যাক্স রিটার্নটা করে নেওয়া 2021 সালের জন্য। জি, মোহাম্মদ আরেফিন আছেন, ফেসবুকে যুক্ত আছেন। তিনি বলছেন ট্যাক্স রিটার্ন নভেম্বরে দিলে হবে কিনা। সো যদি আপনার ট্যাক্স দেয়া না হয়, যেমন আপনি ট্যাক্স রিটার্ন করলে আপনাকে ট্যাক্স দিতে হবে, সেই ক্ষেত্রে আপনার ডেডলাইন হবে এপ্রিল 15। বিকজ হলো এপ্রিল 15-এর পরে চলে গেলে আপনাকে ফেইলার টু ফাইল ইউর ট্যাক্স রিটার্ন এবং ইন্টারেস্ট যে ট্যাক্সটা দেওয়ার কথা ছিল ওটা কিন্তু ইন্টারেস্ট দেওয়া লাগবে। যদি এটা না হয়, যদি উনি যদি রিফান্ড পান, রাইট, তার মানে এইখানে এপ্রিল 15-এর কোনো ডেডলাইন নাই। বিকজ হলে উনি এনি টাইম কিন্তু এই রিফান্ডটা ক্লেম করতে পারেন। সো এই ক্ষেত্রে উনি নভেম্বরে করতে পারেন, অগাস্টে করতে পারেন, জুনেও করতে পারেন, এপ্রিল 15-এর পরেও করতে পারেন। বিকজ মানে ওনার জন্য কোনো ডেডলাইন নাই, বিকজ ওনাকে কোনো ট্যাক্স পে করতে হবে না। বাট সিচুয়েশন উড বি ডিফারেন্ট, যদি ওনাকে ট্যাক্স পে করাই লাগে, ওনার যদি ট্যাক্স লাইবিলিটি থাকে, সেই ক্ষেত্রে এপ্রিল 15 হবে ওনার ডেডলাইন। জি, অনেক কিছু জানার ছিল সিপিএ জাকির চৌধুরী, কিন্তু আজকের মতো সময় শেষ হয়ে গেছে, আসলে বিদায় জানাতে হচ্ছে। নিশ্চয়ই আমরা পরবর্তীতে, যেহেতু আমাদের ট্যাক্স সিজন চলবে, পরবর্তীতে আমরা আবারও আপনার কাছ থেকে আরো অনেক তথ্য জানতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। টিভেন অ্যানালাইসিস এই ছিল আজকের মতো। টিভেন 24-এর সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।